নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর 2024-এর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 1 জানুয়ারি 2024 সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইসরায়েল গাজা থেকে তাদের হাজার হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে বলে ইসরায়েলি বার্তা সংস্থা বলেছে। গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, গাজা যুদ্ধে পরাজয়ের প্রথম লক্ষণ হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বরখাস্ত করা। ইসরায়েলি আর্মি বলেছে গাজায় নিহত তাদের 170 জন সৈন্যের মধ্যে 29 জনই মারা গিয়েছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায়। নববর্ষের প্রথম প্রহরে ইসরায়েলের রাজধানী তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে হামাস। বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিসাম সারাব বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে যে হামলা হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত, এতে ইরানের কোনো ভূমিকা নেই। জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি, আরো বড় ঢেউয়ের আশঙ্কা করেছে সে দেশের আবহাওয়া দপ্তর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার মাতৃভূমি এক হবেই, নিশ্চিতভাবেই চীন এবং তাইওয়ানের ঐক্য হবে। আইআইটি বিএইচইউ ছাত্রীকে ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার 3, ধৃতরা বিজেপির আইটি সেলের কর্মী। নতুন বছরের শুরুতেই জেলায় জেলায় পরপর দুর্ঘটনা। বর্ষবরণের রাত থেকে আজ ভোর পর্যন্ত কলকাতা এবং জেলা মিলিয়ে মোট 4টে দুর্ঘটনা ঘটেছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইসরায়েল গাজা থেকে তাদের হাজার হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে বলে ইসরায়েলি বার্তা সংস্থা বলেছে। গাজা যুদ্ধে হেরে গিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত 5টা ব্রিগেড প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। 3টে প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি 551তম এবং 114তম রিজার্ভ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। একটা ব্রিগেডে সাধারণত 3 থেকে 5,000 সেনা থাকে, সেই হিসাবে 15 থেকে 25,000 সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব। ইহুদিবাদী সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহারোনত জানিয়েছে, ইসরায়েলি অর্থনীতিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই সব সেনা প্রত্যাহার করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে গাজা উপত্যকার উত্তর এবং মধ্যাঞ্চলে তাদের লক্ষ্য ব্যাপকভাবে অর্জিত হওয়ায় এইসব সেনা আর সেখানে মোতায়েন করে রাখার প্রয়োজন নেই। ইহুদিবাদী ইসরায়েল এর আগে গত মাসে গাজা থেকে তাদের সবচেয়ে প্রশিক্ষিত এবং দুর্ধর্ষ গোলানি ব্রিগেড প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। গাজা থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসাবে দেখা হচ্ছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা প্যালেস্টাইন ক্রনিক গাজা যুদ্ধের বাস্তব তথ্য উপাত্ত তুলে ধরে একথা বোঝানোর চেষ্টা করেছে যে এই যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে। উত্তর এবং মধ্য গাজায় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য অর্জন করে ফেলেছে বলে যে দাবি করা হয়েছে, বার্তা সংস্থা তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্যালেস্টাইন ক্রনিক লিখেছে, উত্তর এবং মধ্য গাজায় লক্ষ্য অর্জিত হওয়ার দাবি কি সত্য? একেবারেই নয়, ইসরায়েল আসলে হেরে যাচ্ছে। গাজা যুদ্ধে পরাজয়ের প্রথম লক্ষণ হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বরখাস্ত করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 2023 সালের শেষ দিনে তার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বরখাস্ত করেছেন। নেতানিয়াহুর মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এলি কোহেনকে সরিয়ে দেওয়ার পিছনে বেশ কিছু কারণ এখানে উল্লেখ করা যেতে পারে। প্রথম কারণটা
কোহেনের খারাপ পারফরমেন্সের সাথে সম্পর্কিত। গাজা যুদ্ধের তৃতীয় মাস শেষ হতে চলেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী বিশ্ব জনমতের পাশাপাশি বিশ্বের সরকারগুলোর পক্ষ থেকে চাপের মধ্যে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোহেন যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের কোনো অর্জনের বিষয়ে অন্য দেশকে জানাতে সফল হননি। এই কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বে জনগণের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি আর্মি বলেছে গাজায় নিহত তাদের 170 জন সৈন্যের মধ্যে 29 জনই মারা গিয়েছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায়। সোমবার 1 জানুয়ারি ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আর্মি বলেছে গাজায় নিহত তাদের 170 জন সৈন্যের মধ্যে 29 জন মারা গিয়েছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায়। তাদের মধ্যে বিমান হামলা, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং বন্দুকযুদ্ধে সৈন্যদের মধ্যে 20 জন নিহত হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুর্ঘটনাজনিত অস্ত্র নিঃসরণ, ছুটে যাওয়া এবং নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ থেকে ছুরি দিয়ে আঘাত করা সহ দুর্ঘটনায় 9 জন সৈন্য নিহত হয়েছে। নববর্ষের প্রথম প্রহরে ইসরায়েলের রাজধানী তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে হামাস। ইংরাজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এইসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা। রবিবার রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব এবং অ্যাসদোদ সহ বহু ইসরায়েলি শহরে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইহুদিবাদীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আল মায়াদিন টিভি জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের রামাল্লা শহর থেকেও গত রাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই হামলাকে স্বাগত জানায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা 3 মাসের ভয়াবহ বোমাবর্ষণের পরেও ঝাঁকে ঝাঁকে রকেট উৎক্ষেপণের সক্ষমতা দেখে গাজাবাসী উল্লাস প্রকাশ করে। ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজা থেকে তেল আবিব অভিমুখে অন্তত 20টা ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার খবর দিয়েছে। এইসব গণমাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর সমালোচনা করে বলেছে, এই বাহিনী যখন দাবি করছে তাদের গত 3 মাসের অভিযানে হামাসের রকেট হামলার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে গিয়েছে, তখন তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপের ঘটনা এর উল্টো চিত্রই প্রমাণ করছে। এইসব গণমাধ্যম বলেছে, আমরা নিজেদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকি। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারোনত লিখেছে, ইসরায়েল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে নববর্ষকে বরণ করেছে। বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। আজ সোমবার বেলা 3টের দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। দণ্ড পাওয়া অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারায় ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই সব ধারায় সর্বোচ্চ সাজা 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা। ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে 2021 সালের 9 সেপ্টেম্বর মামলাটা করে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলায় গত 6 জুন ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ডক্টর ইউনুস এবং অন্যরা। আপিল বিভাগ গত 20 আগস্ট সেই আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেয়। এরপর গত 22 আগস্ট শ্রম আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় গত 9 নভেম্বর। এতে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের 4 জন কর্মকর্তা সাক্ষ্য দেন। গত 24 ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন অর্থাৎ এই 1 জানুয়ারি ধার্য করেছিল আদালত।
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিসাম সারাব বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোতে যে হামলা হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত, এতে ইরানের কোনো ভূমিকা নেই। তিনি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সরকার এবং সামরিক বাহিনী ইসরায়েলি অভিমুখী জাহাজগুলোতে হামলা কিংবা সেগুলো আটকের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হিসাম সারাব বলেছেন, গাজা এবং দখলীকৃত ফিলিস্তিনের বিভিন্ন অংশে আমাদের ভাই বোনেদের ওপর ইহুদিবাদী ইসরায়েল যাতে কোনোভাবে আগ্রাসন চালাতে না পারে সেজন্য সানার সরকার এবং সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি অভিমুখী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আরো বড় ঢেউয়ের আশঙ্কা। জাপানে আজ সোমবার 7.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া বিভাগ উপকূলীয় প্রশাসনিক অঞ্চল ইসিকাওয়া, নিগাতা এবং তোয়ামার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। এইসব অঞ্চলের স্থানীয় মানুষকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম NHK-র প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরে পশ্চিম উপকূলের কিছু এলাকায় ইতিমধ্যে 1 মিটার অর্থাৎ 3 ফুট উচ্চতার সুনামি হয়েছে। আরও বেশি উচ্চতার ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার মাতৃভূমি এক হবেই, নিশ্চিতভাবেই চীন এবং তাইওয়ানের ঐক্য হবে। গতকাল রবিবার নতুন বছরের বার্তায় চীনের প্রেসিডেন্ট এইসব কথা বলেছেন। 13ই জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে তাইওয়ান নিয়ে শি জিনপিং এর এই মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। IIT-BHU ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার 3, ধৃতরা বিজেপির আইটি সেলের কর্মী। IIT-BHU ক্যাম্পাসে ছাত্রীকে জোর করে চুম্বন এবং বিবস্ত্র করার ঘটনায় গ্রেপ্তার 3 জন অভিযুক্ত। ধৃতদের নাম কুনাল পান্ডে, অভিষেক চৌহান এবং সাক্ষম প্যাটেল। ঘটনায় ব্যবহারকৃত বাইকটাও বাজেয়াপ্ত করা হয়েছে এদিন। পুলিশ সূত্রে খবর, বেনারসে হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রীকে বলপূর্বক চুম্বন এবং গণধর্ষণ কাণ্ডে যুক্ত কুনাল পান্ডে বিজেপি আইটি সেলের মেট্রোপলিটন কোঅর্ডিনেটর। অন্যদিকে সাক্ষম প্যাটেল আইটি সেলের সহ আহ্বায়ক হিসাবে নিযুক্ত রয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সিনিয়র নেতাদের পৃষ্ঠপোষকতায় নতুন বিজেপি কর্মী। একটা ছাত্রীকে ধর্ষণ করার পরেও শীর্ষ বিজেপি নেতাদের কাছ থেকে সুরক্ষা কবচ পেয়েছে তারা। নতুন বছরের শুরুতেই জেলায় জেলায় পরপর দুর্ঘটনা। বর্ষবরণের রাত থেকে আজ ভোর পর্যন্ত কলকাতা এবং জেলা মিলিয়ে মোট 4টে দুর্ঘটনা ঘটেছে। নতুন বছরের শুরুতেই জেলায় জেলায় পরপর দুর্ঘটনা। বর্ষবরণের রাত থেকে আজ ভোর পর্যন্ত কলকাতা এবং জেলা মিলিয়ে মোট 4টে দুর্ঘটনা ঘটেছে। কসবাতে মোটরবাইকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণী সহ 2 বাইক আরোহী, দুজনেরই মাথার আঘাত গুরুতর। পুরুলিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ডিএসপি সহ 4 পুলিশ কর্মী। দুর্ঘটনায় সোমবার সকালে হাসপাতালে প্রাণ হারিয়েছেন এক কনস্টেবল। বারুইপুর বাইপাসের কাছেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক আইন ভেঙে নয়াঞ্জুলিতে উঠে যায় গাড়ি, দুমড়ে মুচড়ে যায় সেটা। পাকসার কাছে ব্রিজের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় লরি। সাত সকালে যান চলাচল ব্যাহত হয় ওই এলাকায়। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিদিন দুপুরে থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।